নমস্কার বন্ধুরা, আজকে আমরা এখানে স্ট্রাকচার অফ ক্রোমোজোম, সেল সাইকেল এন্ড সেল ডিভিশন পড়বো। হ্যাঁ, আমি আপনাদের জন্য টিচার নয়, আমি আপনাদের জন্য ভাইয়ের মতন, এটা যেন বন্ধুরা বললাম। তো ব্যাপারটা হলো কি, এখানে আমরা পড়বো স্ট্রাকচার অফ ক্রোমোজোম, সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। আর এখানে মেন ব্যাপারটা কি, এটা হলো ক্লাস 10 আইসিএসসির। আর এই যে পুরো চ্যানেলটা আছে আমার, এটার মধ্যে আমি ক্লাস 10 আইসিএসসির কন্টেন্ট আপলোড করব। অন্যান্য টিচারের থেকে যদি আমার বিশেষতা বলি, আমি এখানে বাংলাতে এক্সপ্লেন করি, বাকিরা হিন্দিতে এক্সপ্লেন করে। আর কিছু কিছুতে অসুবিধা হয় হিন্দি বুঝতে, কিন্তু আর অসুবিধা হবে না, কারণ এখানে এসে গেছি আমি এখন বাংলা কন্টেন্ট নিয়ে, মানে আমি বুঝাবো এখন থেকে বাংলাতেও। তো ব্যাপারটা হলো, এখানে অল এন্ড অনলি একটা চ্যানেলই আছে যে বাংলাতে বোঝায়। তাহলে আমার যেগুলো যেগুলো আমি কন্টেন্ট আপলোড করবো, ওগুলো যদি তাড়াতাড়ি পেতে চান, তো সাবস্ক্রাইব তো করেই দিবেন অবশ্যই। তার আগে আমি বলে দিই কি, আজকে যে চ্যাপ্টারটা আছে ওটা খুব ইজি চ্যাপ্টার। অন্যরা বলে কি প্রচন্ড কঠিন স্ট্রাকচার অফ ক্রোমোজোমস। ভাই, যদি প্রচন্ড কঠিন থাকে তাহলে ওগুলো বাকি চ্যাপ্টার হয়তো হতে পারে, আমি অনেস্টলি বলতেছি হয়তো হতে পারে, কিন্তু তাও এই যে চ্যাপ্টার আছে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার ইন বায়োলজি, ঠিক আছে, ক্লাস 10 এর ক্ষেত্রে যদি আমি বলি। তাহলে চলো ভিডিওটা দেখি, শুরু করি। তো ক্লাসটার মধ্যে আজকে আমরা প্রথমে দেখবো কি আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে। আমাদের সিলেবাসে আছে স্ট্রাকচার অফ, মানে না, আমি একটা কথা বলে দিই আজকে, কি যে টাইটেলটা যে থাকে, একটা চ্যাপ্টারে, সেটাই হলো গোটা সিলেবাস। এই একটা এর বাক্সটা পড়ার দরকার নাই। এখানে আমরা কি কি পড়বো, ক্রোমোজোমস স্ট্রাকচার পড়বো, সেল সাইকেল পড়বো, সেল ডিভিশন পড়বো, ঠিকই না? এটাই তো হয়ে গেল না? এখন ব্যাপারটা হলো, এখন এখানে আস্তে আস্তে করে যাই জিনিসটা জানতে। আচ্ছা, তো ক্রোমোজোমস এর যে স্ট্রাকচারটা আছে সেটার ব্যাপারে আমরা পড়বো সেলের সাইকেলের ব্যাপারে, এবং পড়বো সেলের ডিভিশন, মানে সেল কেমন ডিভাইড করে। এখন এই যে ক্রোমোজোম শব্দটা, এটা এসেছে কোথা থেকে, এটার ব্যাপারে আমরা পড়বো। তার আগে আমরা ওভারভিউ করে নিই একটা সেলকে। তো এখানে আমি একটা সেল ড্র করে নিচ্ছি। সাপোজ এইটা একটা সেল, ঠিক আছে। এটার ভিতরে আছে আরেকটা, কি আছে আরেকটা আছে নিউক্লিয়াস। এটার ভিতরে আছে একটা নিউক্লিওলাস। আর এখন এখানে আমরা ড্র করে নিচ্ছি এরকম কিছু থ্রেড লাইক স্ট্রাকচার, অথবা এগুলাই হলো ডার্ক স্টেইন ফাইবার। এখন কেউ আমাকে যদি বলতে পারে, যদি বইটা যদি কেউ পড়ে থাকে, তাহলে আমাকে কেউ বলতে পারবে কি এটা কি? হ্যাঁ, এটা হলো বইয়ের সবচেয়ে প্রথমে কালো করে লাগানো আছে, সেটা হলো chromatin fibers. These are chromatin fibers. These are dark stained fibers which coiled and super coil, যেটা কয়েল হয় এবং সুপার কয়েল হয় কখন হয়? সেল ডিভিশনের ক্ষেত্রে হয়। ডিউরিং সেল ডিভিশন এগুলা কি হয়ে যায়, এগুলা কয়েল হয়ে যায়, এগুলা সুপার কয়েল হয়ে যায় এটার জন্য। তারপরে এটা কি হয়, এরা হলো ক্রোমোজোমস হয়ে যায়। আর এই ক্রোমোজোমস ব্যাপারটাই আমরা পড়বো, আর এই ক্রোমোজোমস এর স্ট্রাকচারটা পড়বো। তো ঠিক আছে, স্ট্রাকচারটা পড়ে তখন এরা কি হয়ে যায়, এরা একদম কয়েল হয়, একদম সুপার কয়েল, এই যে একদম কয়েল, সুপার কয়েল হইতে থাকে। আর হইতে 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 এরা ক্রোমোজোমস এ পরিণত হয়। এরকম স্ট্রাকচার থাকে না, আমি খালি বললাম কি এরা কয়েল। এবং এইটা আপনারা নিশ্চয়ই এরকম কয়েলিং স্ট্রাকচার দেখেছেন। টেলিফোন ওয়্যার দেখেছো তো? টেলিফোন ওয়্যারের মধ্যে এরকমই কয়েলিং স্ট্রাকচারটা থাকে, তার যে তারটা থাকে এরকম কয়েল তারই থাকে, ঠিক আছে। এখন এখানে আমরা আগে দেখে নিই কি, ঠিক আছে, আমরা তো সেলের ওভারভিউটা পেয়ে গেলাম। তার আগে যদি আমি বলি কি, এই যে আমার সেলের পার্ট গুলো তো জানি, এটা কি, এটা আপনারা বলবেন, আমি কেন বলবো, আপনারা তো বড় হয়ে গেছেন, তাহলে এটা তোমরা বলবা কি এটা কি জিনিস। এটা হলো প্রথমেরটা হলো এটা নিউক্লিয়াস, এই যে এটা এই পার্টটা নিউক্লিয়াস, আমি আগেই বলে দিচ্ছি এটা হলো নিউক্লিয়াস, আমি এখানে এন দিয়ে ডিনোট করে দিচ্ছি। আর এটা কি হচ্ছে, এটা হলো সেল, এটা আমরা সি দিয়ে ডিনোট করে দিচ্ছি। এটা আর এর ভিতরে নিউক্লিয়াসের ভিতরে যেগুলো যেগুলো আছে ওগুলোকে বলা হয় আমাদের জেনেটিক মেটেরিয়াল, আমি জি দিয়ে ডিনোট করে দিচ্ছি। তাহলে বুঝে গেলা কি কি আছে। এটা হলো একটা, এখন এই যে সেল আছে এরকম টাইপের সেলকে বলা হয় কি ইউক্যারিওটিক সেল। দিস টাইপ অফ সেল ইজ নোন অ্যাজ ইউক্যারিওটিক সেল, ঠিক আছে, মনে রাখবা ইউক্যারিওটিক সেল। এখন ইউক্যারিওটিক সেলের ব্যাপারে তো বুঝে গেলাম কি, হ্যাঁ এটা কিন্তু এতটুকু অব্দি চ্যাপ্টারটা নয়, এখন এটা একটু উপর যায়। তাহলে এই যে আমি বললাম যে কয়েলিং এর ব্যাপারটা, এটা কখন আসে, যখন সেল ডিভাইডিং করে। এটা মানে এখানে দুটো স্টেটমেন্ট আছে। when সেল ইজ নট ডিভাইডিং, যখন সেল কি করবে, এখানে আমি একটা লিখে দিই ডিভাইডিং, এটা হলো কি নট ডিভাইডিং, একটা ডিভাইডিং। যখন সেল ডিভাইডিং করবে তখন এগুলা কয়েল হবে, তখনই হবে কি ক্রোমোজোমস। আর যখন সেল ডিভাইডিং করবে না তখনই এটা থাকবে কি, এটা ক্রোমাটিন ফাইবার হয়ে থাকবে, ঠিক আছে। ডিভাইডিং এর ক্ষেত্রে কি হয়, শর্ট ভাবে বলে দিই, ওরা হয়ে যায় ক্রোমাটিন ফাইবার হয়ে যায় কনডেন্সড,
হয়ে যায় কনডেন্সড, আর হয়ে যায় কয়েলড, এবং হয়ে যায় সুপার কয়েলড, ঠিক আছে। আর তারপরে আমাদের হয় ক্রোমোজোমস। ক্রোমোজোমের স্ট্রাকচারটা আমরা পরে আসতেছি, তার আগে আমরা দেখে নিই কি স্ট্রাকচার অফ ক্রোমাটিন ফাইবার, ঠিক আছে। আমি এখন বইটাকে এরকম ভালোভাবে দেখাবো না। এখন আগে আমি কি করবো, আগে আমি আপনাদেরকে পড়াই নিবো, তারপর দেখাবো কি যা যা বইতে ছিল ওগুলা সেম টু সেম আমি আপনাদেরকে পড়াইছি, মানে একটা জিনিসও বাদটা আমি দিই নাই। তাহলে এখানে যদি আমি বলি, তা আমি কি বললাম কি আমাদের কি কি থাকবে, ক্রোমাটিন কম্পোজিশন, ঠিক আছে। ক্রোমাটিন কম্পোজিশন দেখতে পাচ্ছ এখানে, মনে হয় ক্রোমাটিন কম্পোজিশন, এই পার্টটা ক্রোমাটিন কম্পোজিশন পড়তে লাগবে, ঠিক আছে। তো ক্রোমাটিন কম্পোজিশন আমাদেরকে এখানে পড়তে লাগবে, আমি দেখাই দিলাম। ক্রোমাটিন কম্পোজিশন কি আছে এগুলো আমি যে দেখাচ্ছি, এই যে the chromatin material that constitutes the fiber is formed of two substances, দুইটা সাবস্টেন্সেস তৈরি আছে, একটা হলো ডিএনএ আর একটা হলো হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এখন ডিএনএটা কি, তো দেখো ডিএনএ যে আছে, ডিএনএ হলো 40% আমাদের ক্রোমাটিন ফাইবারে থাকে, আর হিস্টোন যে আছে এটা 60% আমাদের থাকে, ঠিক আছে। কথাটা আমি কি বলতে চাচ্ছি, ডিএনএ আমাদের 40% থাকে আর হিস্টোন 60% থাকে। ভাই আমি তো বুঝে গেলাম কি, মানে আমাকে যে বলছো তুমি তো মনে এটা চলছে কিনা, ভাই আমি তো বুঝে গেলাম কি ডিএনএ এত থাকে হিস্টোন, কিন্তু এগুলো জিনিসগুলা কি। তো ঠিক আছে, তো সবচেয়ে প্রথমে আমরা ডিএনএ স্ট্রাকচারে আসি। তো ডিএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে যদি বলি, তো ডিএনএ এখানে একটা স্ট্রাকচার আছে, এই যে এই স্ট্রাকচারটাকে ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে। এই স্ট্রাকচারে এখানে আমরা কি দেখতেছি কি, এখানে একটু জুম ইন করে নি তোমাদের জন্য। এই যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারটার মধ্যে আমরা কি দেখছি, এই স্ট্রাকচারটার মধ্যে আমরা দেখছি কিছু স্ট্র্যান্ডস মানে জানো তো রিবন, সাপোজ এটা একটা স্ট্র্যান্ড বলা হয়। এখন এই যে স্ট্র্যান্ড, কিন্তু এখন বলছে স্যার আমি তো দুইটা, স্যার ভাই আমি তো দুইটা স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, হ্যাঁ দুইটা স্ট্র্যান্ডই দেখতে পাচ্ছ অবশ্য। এখন এই যে দুইটা যে স্ট্র্যান্ড আছে, এই দুইটা স্ট্র্যান্ডই হলো আমাদের ডিএনএ স্ট্র্যান্ড, আর এই যে এই গোটা স্ট্রাকচারটাকে বলা হয় ডিএনএ। আর ডিএনএ এর মধ্যে কি থাকে, দুটো স্ট্র্যান্ড। এখন এই যে শেপ, মানে একটা ডিএনএ এর মধ্যে যে দুটো স্ট্র্যান্ড থাকবে, এটাই হলো ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। কে বলেছিল, মানে কে ডিসকভার করেছিল ওয়াটসন এবং ক্রিক, ঠিক আছে। ডিসকভার কে করেছিল, ওয়াটসন, এই যে ওয়াটসন এন্ড ক্রিক, ঠিক আছে। ওয়াটসন এন্ড ক্রিক, ঠিক আছে, বুঝে গিয়েছ। এখন ওয়াটসন এন্ড ক্রিক তো বলেছিল এটার ব্যাপারে, তার আগে কি বলেছিল, কারণ কিছুদিন না মানে অসুবিধা কি, রোজালিন ফ্র্যাঙ্কলিন বলেছিল না ওয়াটসন এন্ড ক্রিক বলেছিল। তাই রোজালিন ফ্র্যাঙ্কলিন যে ছিল সে বলেছিল তার কি বলেছিল, তার শেপের ব্যাপারে বলেছিল, আর তাকে এনে যে ডিটেল স্টাডি সেই ইগুলা হয়েছিল, সেইগুলা বলেছিল আমাদের ওয়াটসন এবং ক্রিক, উনি বলেছিল এগুলা, দুজন মানুষ উনারা বলেছিল এটা ব্যাপারে। আর যদি তাহলে পরীক্ষাতে যদি কোয়েশ্চেন আসে কি শেপের ব্যাপারে কে বলেছিল, তাহলে হবে কি রোজালিন ফ্র্যাঙ্কলিন, এখানে রোজালিন ফ্র্যাঙ্কলিন। আর যদি বলে থাকে কি আমাদেরকে যদি বলে থাকে কি কে বলেছিল ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, বাট হু ডিসকভার্ড দি ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, দেন কারা, ওয়াটসন এন্ড ক্রিক, ঠিক আছে। ফাইন, এখন চলে আসি এই স্ট্রাকচারটাকে আমরা স্টাডি করবো এখন ডিটেলে, কি এই স্ট্রাকচারটা কি, ওরা তো বলে দিয়েছে, এখন আমরা দেখি কি এই স্ট্রাকচারটা কি। তো প্রথমত বলে যে ডিএনএ ইজ আ সিঙ্গেল মলিকিউল, কিন্তু ভেরি লার্জ সিঙ্গেল মলিকিউল বাট লার্জ সিঙ্গেল মলিকিউল, that is known as macromolecule, so it is known as macromolecule, ওকে। এখন তারপরে যে আমরা দেখছি কি each single DNA strand is composed of repeating nucleotides, বুঝতে পারলাম না কিছু হয়তো, আরে অবশ্যই নাও বুঝতে পারো না। তো এখন দেখো এখানে কি ব্যাপারটা, এখানে যে একটা স্ট্র্যান্ড আছে, সাপোজ এখান থেকে আমি একটা স্ট্র্যান্ড নিই, ঠিক আছে, তাহলে এখানে দুইটা স্ট্র্যান্ড আমার ভালো লাগছে না, আমি কি করলাম একটা স্ট্র্যান্ড নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এই একটা স্ট্র্যান্ডই বা কি দিয়ে তৈরি আছে, এই একটা স্ট্র্যান্ড কি দিয়ে তৈরি আছে, আমরা জানি কি আরো স্মলের ইউনিটস হতে পারে না, তো এই একটা স্ট্র্যান্ড কি দিয়ে তৈরি, এই একটা স্ট্র্যান্ড তৈরি আছে কি দিয়ে, একটা স্ট্র্যান্ড তৈরি আছে ফসফেট দিয়ে, আমি নিচে স্ক্রল করি একটু বড় করে দিই, হ্যাঁ একটা স্ট্র্যান্ড আছে যে ফসফেট দিয়ে, এই একটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে সুগার দিয়ে, আর এই একটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে হ্যাঁ ফসফেট আর সুগার দিয়ে। এত অব্দি বুঝে রাখো কিন্তু কি, যে এই যে স্ট্র্যান্ডটা যে তৈরি হয়েছে, স্ট্র্যান্ডটা তৈরি হয়েছে ফসফেট আর সুগার দিয়ে। এখানে আমার কি ভুল হয়েছে, হ্যাঁ আমি এখানে একটা ভুল করছি, ভুলটা কি হয়েছে কি
স্ট্র্যান্ড কিন্তু এটাতে তৈরি হয় না, তৈরি কিন্তু হয়েছে নিউক্লিওটাইডস দিয়ে। এই যে যদি আপনারা যদি কমেন্ট করে যদি বলে থাকেন কি ভুলটা করছি, তাহলে আমি উল্টো খুশি হবো কি আপনারা ধরতে পেরেছেন আমার ভুলটাকে। তো আমি ভুলটা কি করছিলাম, ভুলটা করছিলাম কি আমি নিউক্লিওটাইডস কে মেনশন করিনি, এই ছিল আমার ভুল। তো ডিএনএ যে স্ট্র্যান্ড আছে এই প্রথমে তৈরি আছে কি রিপিটেটিং, আবার আমি রিপিটেটিং শব্দটার ব্যাপারে বলে দিই কি রিপিটেটিং নিউক্লিওটাইডস মানে একের অপর এরকম রিপিটেটিং নিউক্লিওটাইডস দিয়ে তৈরি আছে আমাদের কি ডিএনএ এক একটা স্ট্র্যান্ড, ইচ স্ট্র্যান্ড, ঠিক আছে। এখন ওর নিউক্লিওটাইডস, এখন ওখানে যে নিউক্লিওটাইডসটা আছে ওটা তৈরি আছে ফসফেট দিয়ে, ওটা তৈরি আছে সুগার দিয়ে, ঠিক আছে। সুগার কি পেন্টোজ দিয়ে। পেন্টোজের একটা এক্সাম্পল দিয়ে দিই, যদি সাপোজ ক্লাসে যদি বলো কি স্যার পেন্টোজের এক্সাম্পল কি কি রাইবোজ, তাহলে হয়তো টিচার খুশি হয়ে বলবে হ্যাঁ ভেরি গুড, খুব ভালো স্টুডেন্ট। তো এরকম করে কি কিছু কিছু আউট নলেজও রাখতে লাগে, তাহলে তাতে লাভটা কি হয়ে যায় কি টিচারদের সামনে একটু ভালো লাগে না। তো আমরা বলতে পারি কি পেন্টোজ দিয়ে। এখন এখানে আমি দেখাই দিই, এটা সবাই একটা নিউক্লিয়ার, এটা স্ট্যান্ডার্ড কিন্তু স্ট্রাকচার, এটা মনে করো নিউক্লিওটাইড স্ট্রাকচার। তো এখানে একটা সুগার আছে, এতটা মনে করো ফসফেট। আচ্ছা দাঁড়াও আমি এখানে কালারিং করে দিই। যদি কোনো ডাউট থেকে থাকে, আমি আগে বলেছি যদি কোনো ডাউট থেকে থাকে, সুগারটা আসলে এরকম অতটা মানে এরকম থাকে না, একটু ভালো শেপের থাকে, ড্রয়িংটা তো আর এখানে অত ভালো হয় না। তো এখানে সবুজ রং করে দিয়ে দিই, যে এই পার্টটা যে থাকে এইটা হলো ফসফেট থাকে এই পার্টে কি থাকে এই লাল রঙের এখানে দেখাই দিই, যে রেড কালার দিয়ে এখানে দেখাই দিই, এটা থাকে সুগার, ঠিক আছে। এখন এই সেম টু সেম মনে করে এখানে যদি একটা থাকতো, এই যে সেম টু সেম এটা একটা যদি থাকতো, সরি ফর দ্য ইস্যু, ঠিক আছে একটু ইস্যু হয়ে গেছিল, সরি। এখন এখানে কি দেখতেছি কি এই যে ফসফেট আছে, এখানে সুগার আছে, তো এখানে দেখছি ডবল স্ট্র্যান্ড, ঠিক আছে। আমি তো আগে স্ট্র্যান্ডের ব্যাপারে বলছি, কিন্তু আগে নিউক্লিওটাইডস। তো সাপোজ এখন এখানে আমরা নিউক্লিওটাইডস, এটা তো রিপিটেটিং নিউক্লিওটাইডস, তো ঠিক আছে বুঝলাম ব্যাপারটা, এত অব্দি সব ক্লিয়ার আছে আমাদের। তো এখন এখানে মনে করো একটা আছে সুগার, এখানে মনে করো আছে এই যে সুগার আছে, এখানে সুগার আছে, এখানে কি করবে আর এখানে ফসফেট আছে, ঠিক আছে ফসফেট আছে মানলাম। আর এটা কি করবে এখানে সাপোজ আমি দেখাইলাম কি ইয়েলো আছে, এখানে কি করবে কিছু কিছু বেস পেয়ার, সিঁড়ি দেখেছো সিঁড়ির ওখানে যদি এখানে আমরা রড লাগাই দিই, মানে যেটা ধরে আমরা যাই সেটা যদি থাকে, আর এদিকেও একটা থাকে, এদিকটা মনে করো ধরবে, এই যে দেখো এদিকটা ধরে ধরে যাবে, এদিকটা ধরে যাবে, আর সিঁড়ি তো লাগবে না, যার জন্য এই সিঁড়ি মানে রং ওটাকে বলা হয়। এই রং কেমন করে হয়, এই রংটাকে যদি আমরা একটু ইমাজিন করি, এটাই হলো এটি, এটাই হলো সিজি আমাদের ডিএনএ স্ট্রাকচারে, আর সিরিজ স্ট্রাকচারে দেখতে গেলে সেম টু সেম, মানে এটা দেখে তোমরা একটু ভিজুয়ালাইজ করতে পারবা, ঠিক আছে ভালো কথা। এখন এখানে যদি দেখো কি এখন এটিসিজি এগুলা কি স্যার, এগুলা হলো নাইট্রোজেনাস বেস which are attached to the sugar inverse and attach the এখানে কি বলছে which extends to join by a hydrogen bond the complementary nitrogenous base from the other strand, মানে a strand কে a strand এর সাথে কি করে জয়েন করায়, ঠিক আছে। a strand কে a strand এর সাথে কি করে, এই যে এই স্ট্রাকচারটা দেখে না, a strand কে a strand এর সাথে কি করে জয়েন করায়, এই যে রাং, এগুলা হলো রাং, ঠিক আছে, সেইটা যে রাং হয়ে থাকে। তারপরে যে এরা জয়েন করায়, এর মনে করে এগুলো এখন এই যে আছে এটা এটিও হইতে পারে, এটা সিজিও হইতে পারে, এটা জিসিও হইতে পারে, এটা টিএ হইতে, বুঝে যাচ্ছে জিনিসটা। আচ্ছা তো প্রথমে আমি বলে দিই, এখানে বইতে লেখা নেই কিন্তু খুব ভালো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, যেটা কোথাও পাবে না, পেলেও পেতে পারো, কিন্তু আমার এখানে ভালোভাবে বলে দিচ্ছি কি নাইট্রোজেনাস বেস যে থাকে ওটা দু রকমের থাকে, একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডাইন, ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ পিউরিন আর পাইরিমিডাইন। পিউরিন যে থাকে, পিউরিনের মধ্যে থাকে এ আর জি, এজি, অ্যাডেনাইন আর কি গুয়ানাইন, আর এই যে অ্যাডেনাইন আর গুয়ানাইন, আর যে পাইরিমিডাইন থাকে ওটার মধ্যে কি থাকে টি আর সি, মানে সাইটোসাইন আর থাইমাইন, ঠিক আছে বুঝতে পারলা, এত অব্দি ক্লিয়ার আছে। মানে সাপোজ এখানে পিউরিমিডাইন, এখন পিউরিন আছে তো পিইউ দিয়ে দিই, আর এখানে কি আছে পিওয়াই দিয়ে দিই, ঠিক আছে। ব্রডলি ক্লাসিফাই যদি করি তাহলে কি হচ্ছে এখানে এ মানে কি অ্যাডেনাইন, আর জি মানে কি গুয়ানাইন, আর পাইরিমিডাইন মানে কি সি মানে হলো সাইটোসাইন, আর টি মানে হলো থাইমাইন। মনে রাখবে এটা কিন্তু আমরা পেয়ারিং হিসাবে কিন্তু সাজাচ্ছি না, এটা কিন্তু ব্রডলি ক্লাসিফাইড। পেয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে, পেয়ারের ক্ষেত্রে এখানে ডিফারেন্সটা কি আছে দেখা যাচ্ছে, পেয়ারের ক্ষেত্রে কিন্তু এ টি এর সাথে পেয়ার করে,
আর সি কিন্তু জি এর এরা পেয়ারিং ভাবে কিন্তু ওটা আমরা সাজানি কিন্তু এখন এরা তো মনে এখন এদের মাঝখানে কোনো কিছু জয়েন্ট করতে লাগবে এখান থেকে মনে করো আমি এ ছাড়লাম এখান থেকে মনে করো টি ছাড়লাম ভিতর মাঝখানে বসে লাগতো মাঝখানে কি থাকে হাইড্রোজেন বন্ড থাকে এ টির মাঝখানে কি থাকে ডাবল হাইড্রোজেন বন্ড থাকে কি থাকে ডাবল হাইড্রোজেন বন্ড আর সিজির মাঝখানে কি থাকে ট্রিপল হাইড্রোজেন বন্ড মনে রাখবা তো ডিএনএ স্ট্রাকচারটা বুঝে গিয়েছি কি থাকে সিঁড়ির মধ্যন থাকে নাইট্রোজেনাস বেস গুলো অ্যাটাচ করে কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্র্যান্ড গুলোকে মাঝখানে কি থাকে হাইড্রোজেন বন্ড থাকে এটির সাথে ডাবল হাইড্রোজেন বন্ড আর সিজির সাথে কি থাকে ট্রিপল হাইড্রোজেন বন্ড ঠিক আছে একদম ক্লিয়ার যাক ভালোই আছে ক্লিয়ার হয়ে গেছে ওকে তো ডিএনএ ব্যাপারটা এত অব্দি ছিল একদম আমরা একদম গোটা ডিএনএ শেষ করে দিছি এখন ডিএনএ পর এখন আমরা কি পড়বো কিছু কিছু জিনিস আছে বইতে পাবে না আবার বলবে না কি স্যার তো এত পড়া দিল এক্সট্রা বলেছি মনে রাখলে খুব ভালো আইসিএসসি কমন না কেমন কোয়েশ্চেন পেপার দিয়ে দেয় কেউ জানে না ঠিক আছে তো এখানে এখন একটু ছোট করে নিই এটা হ্যাঁ তো এখন ও একটা জিনিস বলতে ভুলে না না ঠিকই আছে হিস্টোনস এখন হিস্টোনস এর ব্যাপারে বলে তাই হিস্টোনস কিছুই নয় একটা জিনিস দেখাচ্ছি মানে হিস্টোনস হলো সাপোজ এখানে একটা সার্কেল নিই মনে করো এটা একটা সার্কেল এটা একটা সার্কেল সরি ঠিক আছে হ্যাঁ মনে করো এটা একটা সার্কেল এটা একটা সার্কেল এটা একটা সার্কেল এটা একটা সার্কেল এখন যদি 3D ভাবে দেখো তাহলে পিছনে চারটা তো চারটা কত হলো 8টা 4 + 4 8 হয়ে গেল এখন 8টা যে আছে 8টা হিস্টোন প্রোটিন এখানে কি 8টা হলো হিস্টোন ইজ আ পার্টিকুলার টাইপ অফ প্রোটিন মনে করে একটা পার্টিকুলার টাইপ অফ প্রোটিন আছে এখানে কি হিস্টোন 8টা প্রোটিন মিলায় হলো একটা হিস্টোন প্রোটিন ঠিক আছে 8টা মিলায় হলো একটা হিস্টোন প্রোটিন এখন মনে করো এটার উপর দিয়ে আমি মনে করি ডিএনএ কে যদি কয়েল করে দিই এই যে কয়েলিং ভাবটা যে আসে এটাকেই আমরা যদি দেখি তাহলে এটাই হয়ে গেল আমাদের নিউক্লিওজোম জিনিসটা ভারী ভারী লাগছে না আমি সোজা হয়ে যাচ্ছি তো ব্যাপারটা কি হলো দেখো এখানে ফিগারটা বড় করে দিই এইটা কি এটা হলো 8টা হিস্টোন এগুলা হলো হিস্টোনস ঠিক আছে এগুলা হিস্টোনস এগুলা 8টা করে আছে 8টা করে আছে ঠিক আছে আর এদের যে কয়েল যে করছে কয়েলটা করছে কি করছে ডিএনএ কয়েল করছে ডিএনএ স্ট্র্যান্ড না দেখতেছো পাচ্ছ না ডিএনএ এর যে স্ট্র্যান্ড গুলো যেগুলো কি এগুলো স্ট্র্যান্ড ডিএনএ তো এটা কি করছে এটা কি করছে হিস্টোন প্রোটিন কে কয়েল করছে আর এই কয়েল করার পর যে স্ট্রাকচারটা যে পাওয়া যায় মনে করো ডিএনএ কে একটু ইমাজিন করো একটু ভিজুয়ালাইজ করো চোখ বন্ধ করো এখনই আমার কথাটা এখনই চোখটা বন্ধ করো ভিজুয়ালাইজ করো কি সাপোজ একটা বল আছে ঠিক আছে ও বলটাকে রশি দিয়ে আমরা বাঁধলাম আবার একটা বলকে রশি দিয়ে বাঁধলাম তো ও যে স্ট্রাকচারটা পাবো ও স্ট্রাকচারটা যেটা পাবো ওটাকে এখন ভিজুয়ালাইজ করো কি ডিএনএ এর যে হিস্টোন প্রোটিনটাকে ও ডিএনএ এর সাথে কয়েল করছে একই ব্যাপার লাগছে না জিনিসটা তো ওটাই ও স্ট্রাকচারটাকেই বলা হয় নিউক্লিওজোমস ঠিক আছে দিস স্ট্রাকচার ইজ অনলি নোন অ্যাজ নিউক্লিওজোমস এখন এই নিউক্লিওজোমটাই যখন কয়েল হয় সুপার কয়েল হয় তখন হয়ে যায় ক্রোমাটিন ফাইবার তারপরটা আর যখন এই ক্রোমাটিন ফাইবার আবার কয়েল সুপার কয়েল কন্ডেন্স হয় তখন হয়ে যায় ক্রোমোজোম আগেই বলেছিলাম তো এত অব্দি ক্রোমাটিন ছিল এখন চলছে ক্রোমোজোমস এর দিকে তো ক্রোমোজোমস তখনই জানলাম কি ক্রোমোজোমস আর হাইলি কয়েল যে স্ট্রাকচারেল ক্রোমাটিন ফাইবারস ঠিক আছে আমাকে ডিসকভারি অফ ক্রোমোজোমস ক্রোমোজোমস ডিসকভার কে করেছিল এটাও তো কেউ ডিসকভার 1882 তে কি হয়েছিল একটা জার্মান সায়েন্টিস্ট ছিল ওয়াল্টার ফ্লেমিং হ্যাঁ ওয়াল্টার ফ্লেমিং নামে একজন ছিল যে এটাকে ডিসকভার করেছিল দাঁড়াও একটু হ্যাঁ এই যে ওয়াল্টার ফ্লেমিং নামে একজন ছিল যে এটাকে কি করেছিল ডিসকভার করেছিল সে কি করেছিল সে অবজার্ভ করেছিল দ্য ডিভাইডিং সেলস অফ দ্য লার্ভা অফ দ্য স্যালামান্ডার মানে স্যালামান্ডারের যে লার্ভাটা আছে ওটাকে অবজার্ভ করেছিল আর অবজার্ভ করার পর সে দেখতে পেরেছিল কি এটা যে আছে এটা একটা মানে সে কি দেখেছিল কি লার্ভাটা ডিভাইডিং হচ্ছে লাইক থ্রেড আর মাইটোসিস নাম দিয়েছিল ওটাকে এখন কেন ওটাকে মাইটোসিস আর মাইটোসিস এর লিটারি মিনিং থ্রেড ক্লিয়ার এত অব্দি একদম মানে সে কি করছিল সে অবজার্ভ করেছিল কাকে সে অবজার্ভ করেছিল স্যালামান্ডার লার্ভাকে যেটা ডিভাইডিং করছে লাইক থ্রেড আর সে কি করেছিল এই ডিভিশনটাকে মাইটোসিস নাম দিয়েছিল কারণ মাইটোসিস এর লিটারালি মিনিং থ্রেড ঠিক আছে এখন এত অব্দি তো ক্রোমোজোমস ক্রোমাটিন ফাইবারস ডিএনএ হিস্টোনস সব পড়া হয়ে গেছে এখন আমরা যদি পড়ি কি স্ট্রাকচার অফ ক্রোমোজোমস কি তো ক্রোমোজোমস কি সাপোজ একটা ক্রোমাটিন আছে এই যে একদম এখানেই আছে আমাদের আমাকে আঁকাইতেও লাগবে না দেখো এখানে এইটা হলো
যখন ক্রোমাটিনটা যখন কয়েল হয়, সুপার কয়েল হয়, এরকম হয়েছে। এখানে কিন্তু অনেক কয়েল, অনেক সুপার কয়েল ক্রোমাটিন ফাইবার্স আছে এই যে এর মধ্যে। এখন এটা যে আছে মাঝখানে, দেখবো কি মাঝখানে এখানে সেন্টারে কিন্তু এরা অ্যাটাচ হয়ে আছে। এই সেন্টারে যে এরা অ্যাটাচ হয়ে আছে এটাই হলো সেন্ট্রোমিয়ার। এখন এটা কি, এখন এটা দেখছো কি আইডেন্টিক্যাল আছে, যখনই আইডেন্টিক্যাল থাকবে তখন কি বলবো সিস্টার ক্রোমাটিডস। আর আগে থেকে বলে রাখি যদি আইডেন্টিক্যাল যদি না থাকে তবে হবে নন সিস্টার ক্রোমাটিডস। এটা ব্যাপারে নন সিস্টার ক্রোমাটিডস এর ব্যাপারে এখন জানার দরকার নেই, একটু পরে আমরা জানবো। এত অব্দি জেনে রাখো কি এরা হলো সিস্টার ক্রোমাটিডস, যে সিস্টার ক্রোমাটিডস যারা জয়েন হয়ে আছে একটা পয়েন্টে সেটার নাম হলো সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, বাস। এখন আমরা বলবো হোয়াট আর জিনস। তো জিনস কি? তো জিনস আর স্পেসিফিক সিকোয়েন্সেস অফ নিউক্লিওটাইডস অন আ ক্রোমোজোম দ্যাট এনকোড পার্টিকুলার প্রোটিনস হুইচ এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ সাম পার্টিকুলার ফিচার অফ দ্য বডি। ঠিক আছে, এখানে কি বলছে কি জিনস যে আছে, জিনস কি? জিনস হলো স্পেসিফিক সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস। মানে জিনস কি? জিনস হলো একটা স্পেসিফিক সিকোয়েন্সেস অফ নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডস এর ব্যাপারে জানি, নিউক্লিওটাইডস এর মধ্যে কি কি আছে? ফসফেট আছে, সুগার আছে, জানা আছে। অন আ ক্রোমোজোম, এখন যদি ও স্পেসিফিক সিকোয়েন্স থাকে, মানে এ টি থাকে আর এ জি থাকে, না সরি আমি ভুলেছি, এটি থাকে আর সিজি থাকে, এরকম করে করে যদি একদম স্পেসিফিক সিকোয়েন্সে থাকে, এরকম থাকে না, যদি স্পেসিফিক সিকোয়েন্সে যদি থাকে অফ নিউক্লিওটাইডস অন আ ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে তো অবশ্যই থাকবে না, দ্যাট এনকোড পার্টিকুলার প্রোটিনস, ওটা কি করে? এনকোড করে সাম পার্টিকুলার প্রোটিনস হুইচ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ সাম পার্টিকুলার ফিচার অফ দ্য বডি। আর ওটাই যখন প্যারেন্ট থেকে যখন অফস্প্রিং এ যায় তখনই একটা পার্টিকুলার ফিচার দেখায় মায়ের থেকে বাবা, অথবা প্যারেন্টস টু অফস্প্রিংস। ঠিক আছে, মনে করো কি তোমার বা আমার হেয়ারের যে কালারটা আছে তুমি সেটা পেয়েছো, চোখের যেরকম আছে ওরকম পেয়েছো, চোখের কালারটা সেম পেয়েছো, এরকম এরকম ব্যাপার। এটা নিয়ে জিনস নিয়ে ডিটেল স্টাডি হবে আমাদের নেক্সট চ্যাপ্টার জেনেটিক্স এ। ঠিক আছে, এখন আমরা চলে যাই কি সেল ডিভিশন। সেল ডিভিশনে এখন আমরা চলে যাই। তো সেল ডিভিশন কি? সেল ডিভিশন হলো যখন আমাদের সেলগুলো যখন ডিভাইড হবে, মনে করো একটা হাতি, বড় কিনা হাতিটা, আর একটা মনে করো একটা পিঁপড়া, তখন কি হাতির সেল কি বড় বড়, পিঁপড়ার সেল কি ছোট ছোট? না, এরকম কোনো ব্যাপার না। হাতিতে নাম্বার অফ সেলস বেশি। এখানে কি, এখানে কথা হচ্ছে নাম্বার অফ সেলস। ঠিক আছে, এখানে কথা হচ্ছে নাম্বার অফ সেলস। তো হাতিতে কি নাম্বার অফ সেলস বেশি, আর পিঁপড়েতে কি নাম্বার অফ সেলস কম। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো এখানে যে নাম্বার অফ সেলস বেশি কম আছে এটা কেন? তো এর মানে সেলগুলো নিশ্চয়ই ডিভাইড করতেছে। এখন আমরা ছোট ক্লাসে পড়েছি কি সেল ডিভিশন অ্যাসেক্সুয়াল সেল ডিভিশন হয় আর সেক্সুয়াল সেল ডিভিশন, মানে কি বলবো, মানে ফিউশনও হয় এবং বাইনারি ফিশনের ব্যাপারে পড়েছিলাম কিন্তু ঠিক আছে। তো এখানে সেল যে আছে, নিউ সেলস নিড টু বি প্রডিউসড, নিউ সেলস নিড টু বি প্রডিউসড ফর গ্রোথ, ফর রিপ্লেসমেন্ট, ফর রিপেয়ার, ফর রিপ্রোডাকশন। এই কারণগুলোর জন্য, গ্রোথের জন্য লাগবে অবশ্যই। যদি তোমার যদি এখন মনে করো তুমি এতটুকু আছো, মনে করো কত, মনে করো তুমি যখন ছোটবেলা যতটুকু ছিল, বড় হইতে হতে তার যদি ততটুকু, বনা বলবো না তোমাদেরকে, অথবা বেটে খাটো লোক না, যদি এটা যেন সেল ডিভাইড হতে লাগবে কি আমাদের গ্রোথ করার জন্য, আমাদের লম্বা হওয়ার জন্য। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো রিপ্লেসমেন্ট। এখন মনে করো এক জায়গায় তোমার একদম কেটে গেল, ঠিক আছে, এটা কথার কথা, এক জায়গায় কেটে গেল। এখন মনে করো কাটা জায়গাটার মধ্যে যদি এখন যে কেটে থাকে, মনে করো তোমার ছোটবেলায় খেলতে খেলতে কেটে গেছে, দেখি সবসময় কাটাই থাকে না, ওটার উপর দিকে নিউ সেলস আসে, নিউ সেলস কি আর ডিভাইড হয়, তোমার উপর দিয়ে আছে, এরকম রিপেয়ার হয়, এরকম এটাকে রিপেয়ার বলে, এটাকে। তারপরে মনে করো যদি রিপ্রোডাকশনের ক্ষেত্রে বলে তাহলে কি হয়, মেলের স্পার্ম আর কি ফিমেলের এগ যখন ফিউজ করে তখন কি হয়, রিপ্রোডাকশন হয়। তাই রিপ্রোডাকশনের ব্যাপারটা বুঝে গিয়েছি এখানে। তাহলে আমরা গ্রোথ, রিপ্লেসমেন্ট, রিপেয়ার আর রিপ্রোডাকশনের গোটা ব্যাপারটা বুঝে গিয়েছি। তাহলে যা যা বলছি এগুলা একটু দেখে নিও। ফর গ্রোথ, ফর রিপ্লেসমেন্ট একই ব্যাপার, ফর রিপ্লেসমেন্ট সব। ও সরি, একটু রিপ্লেসমেন্টের দিকে মনে হয়তো ভুলে গেছে। রিপেয়ারটা যেটা যেটা আমি বললাম কি কেটে গেলে ওটা রিপেয়ারে অ্যাড করি না। রিপ্লেসমেন্টে কি, সাপোজ মনে হয় আরবিসি আছে, আরবিসি কি জানি কি 120 ডেজ অথবা এভরি সেকেন্ডেই মনে হয় মরতেছে কিনা 20 মিলিয়ন অফ আরবিসি অর মোর। তো ওগুলাকে কি নিউ আরবিসি এর সাথে কি রিপ্লেস করতে লাগবে। এখন নিউ ওটা কি, ওটাই হবে সেল ডিভিশনের থ্রু। কোথায় হবে? বোন ম্যারোতে। ঠিক আছে, এখন আমরা বলে দিই টাইপস অফ সেল ডিভিশন। বইতে ভালোভাবে লেখা আছে কিন্তু আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব, কারণ বই থেকে কি অনেকজন বুঝতে পারে না। তো প্রথমে বুঝে নি কি মাইটোসিস কি আর মিওসিস কি। তো দেয়ার আর টু টাইপস অফ সেল ডিভিশন, মাইটোসিস আর মিওসিস। সেল ডিভিশন লিডিং টু গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এটা হলো মাইটোসিস সেল ডিভিশন। আমরা পড়েছিলাম ওয়াল্টার ফ্লেমিং এর ওখানে কি উনি মাইটোসিস শব্দটা ডিসকভার করেছিল। মিওসিস কি, সেল ডিভিশন লিডিং টু দ্য প্রোডাকশন অফ গ্যামেটস। ঠিক আছে,
এখন ব্যাপারটা হলো কি, মাইটোসিস যে আছে, মাইটোসিস কি দেয়? মাইটোসিস দেয় আমাদের ডিপ্লয়েড সেলস, মাইটোসিস আমাদের দেয় ডিপ্লয়েড সেলস। আর যে মিওসিস থাকে, মিওসিস কি দেয়? মিওসিস দেয় হ্যাপ্লয়েড সেলস, ঠিক আছে। এখন মাইটোসিস তো দিচ্ছে তোমাদের ডিপ্লয়েড সেলস, আর মিওসিস কি দিচ্ছে? হ্যাপ্লয়েড সেলস। এখন ডিপ্লয়েড মানে কি? ডাবল দ্য নাম্বার। সাপোজ পেয়ারে যদি থাকে, পেয়ারে মনে রাখবে কি, যখনই পেয়ারে থাকবে, আমাদের যে বডিতে থাকে 23 পেয়ার্স এর ক্রোমোজোম থাকে, এটা যেন 46 ক্রোমোজোমস টোটাল, যে 23 যে পেয়ারে থাকে, পেয়ারে থাকলে আমরা 2n ভাবে বলি, আর যদি পেয়ারে যদি না থাকে তাহলে n বলি, খালি দেখবে পেয়ারে না থাকে খালি n বলি, ঠিক আছে। তো যখন এটা মাইটোসিস এর ক্ষেত্রে আমরা বলবো 2n আছে, ডিভাইড হবে কি হবে? 2n, আর কি হবে? 2n, ঠিক আছে। আর যখন কি থাকবে? যখন 2n থাকবে, আর যখন এটাই যখন ডিভাইড হবে n, চারটে বলবে এখানে, n আর n এরকম চারটে, যখন চারটা হবে n, আর যে n গুলো থাকছে ওগুলা কিন্তু পেয়ারে নেই। তো আমি যে পরের যে এক্সাম্পলটা দেখাইলাম ওটা হলো মিওসিস এর এক্সাম্পল, আগেটা যে দেখাইলাম সেটা হলো মাইটোসিস এর এক্সাম্পল, ডিফারেন্স হিসাবেও লিখতে পারবো। এখন মাইটোসিস যে আছে ব্যাপারটা, এখন মাইটোসিস হলো, এখন মাইটোসিস সেল ডিভিশনটাকে আমরা একটু ডিটেলে পড়বো। তো মাইটোসিসই মেন আছে, মিওসিস এখানে এবারটা মানে ক্লাস 10 এর সিলেবাসে নেই, কোনোবারই থাকে না বলতে গেলে। মাইটোসিস কি হয়? মাইটোসিস এর এখানে হয় ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ ইন্টারফেস, আর কি হয়? মাইটোটিক ফেজ, ঠিক আছে। ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ ইন্টারফেস, আর কি মানে কি ইন্টারফেস, আর কি একটা আছে মাইটোটিক ফেজ, অথবা এম ফেজ বলা যায়, শর্টে বলা যায় এম ফেজ, ঠিক আছে। এখন এই যে আছে এই ব্যাপারটাকে আমরা এখন ভালোভাবে দেখবো কি ইন্টারফেস কি মাইটোটিক ফেজ। ইন্টারফেজে কি G1 ফেজ থাকে, এখন ইন্টারফেজের মধ্যে এখন আমরা এখানে সাপোজ ইন্টারফেজটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে দিয়ে দিই আমি ইন্টারফেস, ঠিক আছে। ইন্টারফেস, এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসের ব্যাপারে আমরা কথা বলি। তো ইন্টারফেস কি? ইন্টারফেস এর মধ্যে হয় আমাদের তিনটে আরো ফেজ, নাম্বার 1 G1 ফেজ, নাম্বার 2 এস ফেজ অথবা সিনথেটিক ফেজ যেটা বলা হয় এস ফেজ, আর পরেরটা হয় G2 ফেজ। G1 ফেজ মানে হলো, এখন চলে যাবো G1 ফেজ। তো G1 ফেজ মানে হলো যেখানে কি গ্রোথ ফেজ, ফার্স্ট গ্রোথ ফেজ বলা হয়। সিনথেটিক ফেজ মানে যেখানে সিনথেসাইজ হয়, ডিএনএ ডুপ্লিকেটস হয়। আর G2 ফেজ মানে হয় যেটা হলো সেকেন্ড গ্রোথ ফেজ। তো G1 ফেজে মোস্টলি কি হয়? সাইটোপ্লাজম কন্টেন্ট বাড়ে। কারণ দেখো ইন্টারফেস কে বইতে লেখা রাখছে রেস্টিং ফেজ, অথবা বইতেও কিন্তু ভালোভাবে বলছে কি এটা রেস্টিং ফেজ, হয়তো না, কারণ সেলের মধ্যে এটার মধ্যে মানে এই ফেজও সেলে না কিছু কাজ হয়। তো এটার জন্য ইন্টারফেস কে আমরা রেস্টিং ফেজ বলবো না, তার থেকে বলে একটা শব্দ বলছে কি ইন্টারফেস হলো প্রিপারেটরি ফেজ, মানে এখানে সেল নিজেকে প্রিপেয়ার করে। আজকে আমি কোথায় যাব বাইরে, তো মানে আমি মনে করি সাপোজ দিল্লি যাব, তো দিল্লি যাওয়ার আগে আমাকে তো প্রিপেয়ার করতে লাগবে না নিজেকে, আমাকে ফ্লাইটের টিকিটস বুক করতে লাগবে, আমাকে এটা করতে লাগবে, আমাকে ওটা করতে লাগবে, আমাকে জামা কাপড় গুছাতে লাগবে, তো এগুলো সব আমাকে করতে লাগবে না। তো এই কাজগুলো করার জন্য যে আমি প্রিপেয়ার হচ্ছি, যে আমি দিল্লিতে যাব, তো এটাই হলো আমার প্রিপারেশন। আর এটাই যদি সেলের ক্ষেত্রে হয় তাহলে এটা হলো সেলের প্রিপারেশন, দ্যাট ইজ নোন অ্যাজ প্রিপারেটরি ফেজ। ওকে, G1 ফেজে কি হয়? G1 ফেজে আমরা দেখি কি সেলের যে সেলকে তো নিজে বড় হতে লাগবে, নাহলে যদি ওই যে ডিভাইড হতে থাকে, তো মনে করো একটা সেল এরকম আছে, ও মনে করো ডিভাইড হলে এরকম ছোট্ট 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 হতে থাকলে পরে যদি দেখবো সেল নাই, তো ওকে তো আগে নিজে বড় হতে লাগবে কি ওর সমান ও কাউকে জন্ম দিতে পারে অথবা ডিভাইড করতে পারে, ঠিক কিনা? তাহলে এটা যে কি হয়, যে আমাদের যে প্যারেন্ট সেল থাকে, প্যারেন্ট সেল এটাকে আমরা মাদার সেল বলি, আর যখন ডিভাইড হয় তখন ডটার সেল। ইট ইজ জাস্ট ফর, ইট ইজ এ কনভেনশনাল নেম। ওকে, এটা বইতেও আপনাদের ওখানে নোটে দেওয়া আছে কি ইট ইজ জাস্ট আ কনভেনশনাল নেম। সাইটোপ্লাজম কন্টেন্ট ইনক্রিজ হয়, আরএনএ এবং প্রোটিন সিনথেসাইজ হয়, মাইটোকন্ড্রিয়া অল সেল, ক্লোরোপ্লাস্ট অনলি প্লান্ট সেল ইনক্রিজ, ঠিক আছে। এইটা হলো G1 ফেজ। এটার মধ্যে যদি কারোর অসুবিধা হয়ে থাকে কমেন্ট করতে পারেন। এস ফেজ, এস ফেজ কি হয়? ডিএনএ গুলো ডুপ্লিকেট হয়, এটা জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। এখানে আছে সিনথেসিস ফেজ, ঠিক আছে, সিনথেসিস ফেজ আছে এখানে। মানে সিনথেটিক ফেজটা যে আছে এটা এখানে সাপোজ মনে করে একটা সেল আছে যেটা 2n আছে, এখন এ যদি ডিভাইড করে তাহলে ইনমি কি হচ্ছে? ইনমি তো এন এনই হয়ে যাচ্ছে না, মানে যদি দেখি যদি লজিক্যালি তো এন এনই তো হয়ে যাচ্ছে,
এখন এই যে এন এন হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হবে না, কারণ আমরা জানি কি মাইটোসিস ডিভিশন হলে তো পেয়ারে থাকবে। দিস উইল নট হ্যাপেন, এটা হওয়া উচিত না। তো হইতে হইতে কি লাগবে, কি সেম থাকবে। তখন সেম হওয়ার জন্য কি করবো, আমি এইটার কন্টেন্টটা বাড়ায় যাবো। এই যে এইটার কন্টেন্টটা বাড়ায় দিব, কি করবো, এটা 2n থেকে 4n এ করে দিব। তাহলে কি করি, যখন ডিভাইড করে তখন 2n 2n, আমার লজিকটাও কারেক্ট থাকলো, আমার জিনিসটা দেখছি কিনা ওর মতনই হলো। মানে ভাবে চিন্তা দাও কি আমি ওর সেল কন্টেন্টটা বেড়ে দিলাম, আমি ওর ডিএনএ কন্টেন্টটা বাড়াই দিলাম, আমি সিনথেসিস করলাম, ডুপ্লিকেট করলাম ডিএনএ গুলোকে, বুঝতে পারলো। এখন এটার মধ্যে প্রসেসটার মধ্যে কি হয়, এখানে প্রথমে এরকম একটা ডিএনএ সাপোজ আছে, এরকম একটা ডিএনএ, এটা কি হয়ে যায়, এখানে ভাগ হয়ে যায়, আর এখানে নিউ স্ট্র্যান্ড ডেভেলপ করতে থাকে, নিউ স্ট্র্যান্ড, ঠিক আছে, একদম নিউ স্ট্র্যান্ড ডেভেলপ করতে থাকে। তো এটাই হলো ব্যাপার। এখন এই যে নিউ স্ট্র্যান্ড যে ডেভেলপ করে, এই নিউ স্ট্র্যান্ডটা ডেভেলপ করার পরই আমরা দেখি কি কি দেখি আমরা কি ডিএনএটা ডুপ্লিকেট হয়, ডিএনএটা সিনথেসাইজ হয়, এটার জন্য সেলের কন্টেন্ট বাড়ে, সেলের কন্টেন্ট বাড়ার জন্য যখন ডিভাইড করতে হয়, ইচ সেল গট the number of chromosomes as the parent has, ঠিক আছে, একদম ফুল ক্লিয়ার, ফুল ফ্লেজ ক্লিয়ার একদম। এখন আমরা এখানে নেবো কি G2 ফেজ কি, তো G2 ফেজ কি, এখানে সিস্টার ক্রোম্যাটিডস এর ব্যাপারে যদি না দাঁড়াও হ্যাঁ, তো G2 ফেজ কি, আরএনএ আর প্রোটিন সিনথেসাইজ, মানে G2 ফেজে কিছুই না, আমার ফার্স্ট ফেজে এখানে আরএনএ, এখানে আরো আরএনএ আর প্রোটিন সিনথেসাইজ হয়, এতটুকু, ঠিক আছে। তো এটাই ছিল গোটা ইন্টারফেজ। আমি কতক্ষণ বুঝালাম আমি জানি না, বলে দিও কমেন্টে আমি কতক্ষণে বুঝাই দিলাম, কিন্তু আমি তাও খুব কম সময় কিন্তু ইন্টারফেসে কিন্তু একদম গোটা এক একটা কোনা মানে সব মানে কভার করে নিয়েছি। কিন্তু মাইটোটিক ফেজ অথবা এম ফেজ যদি বলি, তো মাইটোটিক ফেজ অথবা এম ফেজ কি, তো ক্যারিওকাইনেসিস যদি এখন আচ্ছা 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 আচ্ছা, এরকম করে আমার আগে বলা উচিত হবে না, কোথায় গেল, এখানে একটা পিকচার ছিল দাঁড়ে, ওকে, এখানে দেওয়া নেই সেই পিকচারটা। তখন এখানে যদি আমি ফেজেস অফ মাইটোসিস বলি, তো মাইটোসিস ফেজ মানে এম ফেজ, এটা কিন্তু একটা সাইকেল কিন্তু মনে রাখবা। এখন যদি এম ফেজটা শেষ যাবে, আবার কিন্তু সেল ইন্টারফেজে যাবে, আবার এরকম করে করে ডিভাইড হইতেই থাকবে, মানে এরকম যাবে যাবে যাবে, মানে ডিভাইড হইতেই থাকবে মানে এই সাইকেল। দিস ইজ আ সাইকেল। ওয়াটার সাইকেল ব্যাপারে পড়েছে ছোটবেলা, ওটা একটা সাইকেল ছিল, বৃষ্টি হয় এরকম এরকম সাইকেল একটা হইতে থাকে না, ওরকম মাইটোসিসও একটা সাইকেল। তো এখানে কি হয়, প্রথমে ক্যারিওকাইনেসিস, ক্যারিও কথাটা মানেই হলো নিউক্লিয়াস, আর ক্যারিওকাইনেসিস মানে হলো ডিভিশন অফ নিউক্লিয়াস, আর পরেরটা হয় কি সাইটোকাইনেসিস। দিস আর ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ মানে এম ফেজ ইজ ব্রডলি ক্লাসিফাইড অ্যাজ ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস। ওকে, ক্যারিওকাইনেসিস কি, ক্যারিওকাইনেসিস এর ক্ষেত্রে আমরা দেখি কি প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে, এবং সাইটোকাইনেসিস এর ক্ষেত্রে বেশি কিছুই না, সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যায়, সাইটোপ্লাজমটা জাস্ট ডিভাইড হয়ে যায় আর দুটো ইন্ডিপেন্ডেন্ট সেল হয়ে যায়, ঠিক আছে। ব্যাপারটা হলো কি, আমাদেরকে পড়তে লাগবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজের ব্যাপারে এক এক করে। তো ঠিক আছে, আমার প্রোফেজ কি, তো প্রোফেজ যে আছে, প্রোফেজের মধ্যে আমরা কি দেখি, দ্য ক্রোমোজোমস হ্যাভ বিকাম শর্ট, না এটা এখানে বইয়ে একটু ভাষাতে লিখেছে, কিন্তু আমি বইয়ের ভাষাতে পড়াবো না অতটা, কারণ বইয়ের ভাষাটা আমার অতটা ভালো লাগে না। এমনি সেলিনা বইটা খুব ভালো অন্যান্য বইয়ের তুলনায়, সেটা আমিও বলি। আর কিন্তু আমি আমার এখানে বলে দিচ্ছি কি কেমন করে বোঝাবো। দেখো, ক্যারিওকাইনেসিস মানে তো বুঝে গিয়েছো কি নিউক্লিয়াস ডিভাইড হচ্ছে, কারণ এক একটা ইন্ডিপেন্ডেন্ট সেলে তো এক একটা নিউক্লিয়াস লাগবে না, তখন একটা সেল আছে, একটা সেল আছে। আর এখানে এখন আমরা কি জানি কি ডিউরিং সেল ডিভিশন কিন্তু ইন্টারফেস থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছিল, এটার জন্য কি এটার জন্য এখানে আমরা কি দেখতে পাচ্ছি কি এরকম এরকম মানে কেমন বোঝায় কি, হ্যাঁ ক্রোমাটিন ফাইবারস গুলো কি হয়েছিল নিশ্চয়ই, তাহলে কয়েল হয়ে গিয়েছিল, তাহলে ক্রোমোজোমস তো আগেই ফর্ম হয়ে গেছে, কারণ কি ডিউরিং সেল ডিভিশন, ডিউরিং দ্য স্টার্ট অফ দ্য সেল ডিভিশন, তো ক্রোমোজোমস তো অলরেডি ফর্ম এখানে। ক্যারিওকাইনেসিসে যদি আমি প্রোফেজের ক্ষেত্রে বলি, প্রোফেজে কি হয়, সেন্ট্রিওল স্টার্ট টু মুভ অ্যাপার্ট। আমি দেখা দিচ্ছি একটা সেলটা, আমি দেখা দিচ্ছি এখানে, এখানে একটা সাপোজ একটা এখানে সাপোজ একটা আমি সার্কেল আঁকি আগে, যে এখানে একটা সার্কেল আছে, সাপোজ এখানে একটা সার্কেল আছে, আর এখানে আমি নিউক্লিয়াস এঁকে দিচ্ছি, এই যে নিউক্লিয়াস এঁকে দিলাম, এখানে একটা নিউক্লিওলাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি কি দিচ্ছি, এখানে ড্র করে দিচ্ছি কি, এই যে 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 সময় দিয়ে, হ্যাঁ
তো এইগুলা কি, এগুলা ক্রোমোজোমস। এখানে হয়তো ভালোই ড্র করতে হয় না, কিন্তু খুব কয়েল স্ট্রাকচার যেমন দেখাইছিলাম না তখন, ওরকমই আছে ক্রোমোজোমস গুলো এখানে আছে। এবং এখানে কি আছে, এখানে সেন্ট্রিওলস, সেন্ট্রোজোম ডিভাইড হয় কি হয় সেন্ট্রিওলস। এখানে কি এরকম একটা আছে, আর এটা কি এরকম আছে, ঠিক আছে। এটা কি হয়, স্টার্ট টু মুভ অ্যাপার্ট টু দা পোলস, পোলসে মুভ হয়ে যায় এরা। এরা কি হয়ে যায়, এরা হয়ে যায় পোলসে মুভ, ঠিক আছে। এবং পোলসে মুভ হয়ে যায়, এরা কি হয়ে যায়, এখানে এখানে একটা এসে পড়ে আর এখানে একটা এসে পড়ে, ঠিক আছে ব্যাপারটা। আর এখান থেকে এরা কি করে, নিজেদের স্পিন্ডাল ফাইবার, আচ্ছা জিনিসটা একটু মানে একটু মাথায় ঢুকতেছে না, আমি বুঝতে পারছি। সাপোজ একটা সেলকে কল্পনা করো, এখানে আমি এখানে একেও দিয়েছি কি, সেলকে একটা কল্পনা করো কি, এখানে একটা সেল আছে, তার মধ্যে নিউক্লিয়াস আছে, তার মধ্যে এরকম করে ক্রোমোজোমস আছে, ক্রোমোজোমস গুলো ডুপ্লিকেটেড আছে। এখন এখানে কি হয়, সেন্ট্রিওল গুলো তো প্রথমে এখান থেকে এখানে মুভ করতে থাকে, ঠিক আছে, এটা বুঝে গেলাম। সেন্ট্রিওলস কিন্তু এখানে থাকে, এখান থেকে কি হয়, এখানে মুভ করে। তারপরে কি হচ্ছে, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু ডিসঅ্যাপিয়ার হতে থাকে। এই যে নিউক্লিওলাস, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এগুলা কি হয়ে যায়, এগুলা হয় ডিসঅ্যাপিয়ার, যে এইটা এগুলা কি হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হতে থাকে। তারপরে কি ক্রোমোজোম বিকাম ডিস্টিংক্ট, ক্রোমোজোম ডিস্টিংক্ট হয়ে যায়। ক্রোমোজোম অলরেডি ডুপ্লিকেটেড এন্ড অ্যাটাচ বাই সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমস গুলো কি অলরেডি ডুপ্লিকেট হয়ে যায়, আর কি হয়ে যায়, আর অ্যাটাচ হয়ে যায় কিসে অ্যাটাচ হয়ে যায়, সেন্ট্রোমিয়ার, মানে এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে অ্যাটাচ, এগুলো আগে থেকেই হয়ে থাকে। আর স্পিন্ডাল ফাইবার হইতে থাকে। স্পিন্ডাল ফাইবার কোথা থেকে আসে, স্পিন্ডাল ফাইবার এমার্জ ফ্রম, এই যে এখান থেকে আসে। এই যে স্পিন্ডাল ফাইবার গুলো কি হয়ে যায়, এমার্জ হতে থাকে, এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এগুলো এমার্জ হতে থাকে, এগুলা এমার্জ হতে থাকে। এমার্জ হয়ে কোথায় অ্যাটাচ হয়, সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হয়, ঠিক আছে। আর ব্যাপারটা কি হলো, এই যে ব্যাপারটা হলো, এটাকে দুভাবে ভাগ করা যায়, একটা হলো আর্লি প্রোফেজ আর একটা হলো লেট প্রোফেজ। আমি যখন বলা অ্যাটাচ হয়ে গেছে তখন ওটা লেট প্রোফেজে পড়া, তার আগে যেগুলো বলেছি ওগুলো আর্লি প্রোফেজে। তোমাদের কাজ কি নোট করা এগুলো সব, ঠিক আছে, আমি যা যা বলছি ওগুলোকে নোট করা এবং ভিডিওটাকে সেভ করে রাখা। ভিডিওটাকে সেভের অপশন থাকে না, এই যে এই সেভ অপশনটা পাবা, ওখানে ভিডিওটাকে সেভ করে রাখবা, কারণ পরবর্তীকালে লাগতে পারে। যারা ব্যাক বেঞ্চার তাদের তো নিশ্চয়ই ওয়ান নাইট বিফোর এক্সাম লাগে এটা। তো এখন কি, এখন মেটাফেজ, এখন মেটাফেজ কি, মেটাফেজ এতদিন ক্লিয়ার, প্রোফেজ এটাই প্রোফেজে হয়। তো মেটাফেজে কি হয়, মেটাফেজে এই ক্রোমোজোম গুলা, এই যে আমি এরকম কয়েল স্ট্রাকচার দেখাচ্ছি না, আমি এরকম করে রেখে দিচ্ছি। কয়েল আছে, এটা রাগবের ভিতরে কয়েল আছে। এখন এখান থেকে মনে করে এটা একটা আছে আর এটা একটা আছে, এরা কি করছে, এরা এরকম করে এরকম এরকম, মানে এরা কি করে, এরা নিজেদেরকে লাইন আপ করে না, লাইন আপ কোথায় করে না, ইকুয়েটোরিয়াল প্লেনে। আর এইটাই ফর্ম করার এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাই হলো কি মেটাফেজ প্লেট। এই স্ট্রাকচারটা কি হলো, এই স্ট্রাকচারটা হলো মেটাফেজ প্লেট। এখন চলে যায় অ্যানাফেজে। অ্যানাফেজ কি, তো অ্যানাফেজ যে আছে, অ্যানাফেজ এতদিন ক্লিয়ার, মেটাফেজও ক্লিয়ার। অ্যানাফেজ চলে যায়, তারপরে টেলোফেজ, আর তারপরে আমাদের কারণ মিওসিসে বোঝার মতন কিছু নেই এটার জন্য। অ্যানাফেজ কি, অ্যানাফেজ হলো সেন্ট্রোমিয়ার অ্যাট্রাক্টস টু ক্রোমাটিডস। এখন এখানে কি হয়েছে, এই ক্রোমাটিডস গুলো কি টান দেয়, এগুলো কি করে, এইদিকে এই টান দেয়, এইদিকে টান দেয়। তোমার বন্ধু মনে করো সাপোজ হাসে, আমার হাসি পাচ্ছে এটা বলতে গেলে, কি মনে করো এই দিক দিয়ে বলতো না, যে একটা যখন আপনার তোমরা যখন ছোট ছিল তখন একটা কার্টুন দেখতে না, কার্টুন গুলো আমাদের বলতো না কি এই দিক দিয়ে টান দিচ্ছে, এই দিকটা বলে আমি তো মাঝখান দিয়ে ছিঁড়ে যাবো, এটাই হয়। এই কি করে এদিক দিয়ে টান দেয়, এই কি করে এদিক দিয়ে টান দেয়, এটার জন্য কি হয়, এরা দুজন ছিঁড়ে যায়। এখন এরা লাইন আপ কেমন করে ইকুয়েটারের মধ্যে, কি করে এই দিক দিয়ে টান দেয়, ওই দিক দিয়ে টান দেয়, মানে রাইট সাইডে স্পিন্ডাল ফাইবার এদিকে টান দেয় আর লেফট সাইডে স্পিন্ডাল ফাইবার, এবার এটা লাইন আপও করা হয় না, ঠিক আছে। সেন্ট্রো হ্যাঁ ঠিক আছে। এখন এই যখন অ্যানাফেজ, এখন এটা তো এদিকে লাইন আপ করে না, এখন অ্যানাফেজে কি করে, আরো টান পড়ে আরো, তখন এরা কি হয়ে যায়, তখন এরা হয়ে যায় এই যে এরকম। অ্যানাফেজের ক্ষেত্রে কি হয়ে যায়, অ্যানাফেজে এরা এরকম হয়ে যায়, এরকম, এই যে এরকম 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 হয়ে যায় অ্যানাফেজে, যে মানে এরা ডিভাইড হয়ে যায়, এরা অ্যানাফেজে কি হয়ে যায়, এরকম ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। আর এত টান পড়ে, আর কি হয়ে যায়, ফাড়ো হতে থাকে, আর কি হতে থাকে, ফাড়ো, ঠিক আছে, যে ফাড়ো স্টার্ট টু ফর্ম, ঠিক আছে। আর টেলোফেজ কি, টেলোফেজ হলো জাস্ট অপোজিট, এই যে টেলোফেজ কি, টেলোফেজ হলো জাস্ট অপোজিট অফ প্রোফেজ, যেখানে কি হয়, স্পিন্ডাল ফাইবার তো প্রথমত ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তারপরে কি নিউক্লিয়ার মেমব্রেন অ্যাগেন রিঅ্যাপিয়ার, নিউক্লিয়ার মেমব্রেন কি আবার রিঅ্যাপিয়ার হয়, জাস্ট অপোজিট টু প্রোফেজ, জাস্ট অপোজিট টু প্রোফেজ কি হয়, স্পিন্ডাল ফাইবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যে তখন আসছিল এখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, নিউক্লিয়ার মেমব্রেন আবার আসে, তখন ডিসঅ্যাপিয়ার হয়েছে এখন আবার আসছে, নিউক্লিওলাস কি আবার এসে পড়ে, ক্রোমোজোম কি হয়ে যায়, ক্রোমাটিন ফাইবার হয়ে যায়,
ক্রোমোজোম কি হয়, ক্রোমোজোম হয়ে যায় ক্রোমাটিন ফাইবার, ঠিক আছে। এই যে খানিকটা এরকম, এই যে এরকম হয়ে যায়, এরকম সাপোজ এরকম আছে, এরকম আছে, এরকম, এখানে আরো ডিপ ফারো হইতে থাকে, আর আরো ডিপ ফারো হইতে থাকে, যে এরকম 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 আছে। আর এটা এইটা এটা এটা মানে এক একটা এই যে এরকম হইতে থাকে, ঠিক আছে, এরকম হয়ে যায়। আর তারপরে কি হয়ে যায়, তারপরে আরো ফারো ডিপ হয়ে থাকে। আর জাস্ট when it comes to cyto, আচ্ছা এখানে কিন্তু আমাদের karyokinesis complete, we have completed the karyokinesis. Now if I go to, then if we go to cytokinesis, then we will notice, আমরা নোটিস করবো কি, নোটিস করবো কি এরা হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ এদের এরা হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট, কারণ এদের সাইটোপ্লাজম সেপারেট হয়ে গেছে উইথ এটার জন্য সেপারেট নিউক্লিয়াস, এন্ড দিস আর টু ডটার নিউক্লিয়াস উইথ সেপারেট নিউক্লিওলাস, ওকে, and this are 2 and 2n because these are in pair, ওকে, এরা 2 and 2n থাকে কারণ এরা পেয়ারে আছে। তো this was up to mitosis. Now if we go to meiosis, I am saying you that what you have to learn, কি কি তোমাদেরকে পড়তে লাগবে। প্রথমত সিগনিফিকেন্স অফ মাইটোসিস কি, গ্রোথ, রিপেয়ার, রিপ্লেসমেন্ট, আরো বড় দরকার আছে, আমি মনে একবারে বলেছি তোমাদের মাথায় উল্টে ঢুকে। এখন যদি বলতে যাই তোমরা ভাবে স্যার আবার একটা কথা বলতেছে। এই যে স্ট্রাকচারটাই খুঁজতেছিলাম আমি তখন, এই স্ট্রাকচারটাকে দেখবা, যা যা বলেছি সব একটা হয়েছে উল্টা, এইটা নেই সিলেবাসে, আগেই বলে দিচ্ছি। আর তারপরেরটা হলো এই যে ক্রোমোজোম নাম্বার হাফ, ঠিক আছে। আচ্ছা এই যে ব্যাপারটা আছে, এই হলো কি এটা মিওসিস, এই ব্যাপারটা এমনি অনেক ছোট ব্যাপার, আর এটা কি করবো, এটা এই ভিডিওতে আমি কভার করতে যাচ্ছি না, কারণ যত বিষয় আমি বলবো, কারণ মিওসিস কি খুব ছোট, আমার মনে হয় 5 মিনিট 10 মিনিট লাগবে বুঝাইতে, যদি ভালোই বুঝাইতে চাই তাহলে 5-10 মিনিট লাগবে সুন্দর করে। আমি অন্য টিচারদের মতন না কি, মানে অন্য ভাইদের, ওদেরকে তো টিচার আমাকে ভাই পাবো, অন্যদের মতন না কি এই একটা ভিডিওতে মিওসিস মাইটোসিস বুঝাই দিবো একবারে, মিওসিসটাকে হালকা দফা করে একদম ছেড়ে দিবো, না। বাঙালি মানুষ ভাই, অর্ধেক ছাড়বো না, এটাকে সুন্দর করে কভার করবো, হোক সিলেবাসে না হোক না, সুন্দর করে কভার করবো, কিন্তু ওটার জন্য আপনাদেরও সাপোর্ট লাগবে অবশ্যই, কারণ আমি আর কমেন্ট করতে লাগবে কি নেক্সট কোন চ্যাপ্টারটা লাগবে, আর যদি কমেন্ট যদি না আসে তাহলে বাধ্য হয়ে আমাকে তো বানাইতে লাগবে, কারণ আমার স্টুডেন্ট, আমার ভাইদেরকে তো আমি আর একা ছাড়তে পারবো না, আমার বন্ধুদেরকে তো আমি আর একা ছাড়তে পারবো না। তো যাই হোক, এত অব্দি ছিল ভিডিওটা অবশ্যই লাইক করে দিবি ভিডিওটা অবশ্যই, আর নিজের যে ব্যাক বেঞ্চার বন্ধু, টপার বন্ধু যেই হোক শেয়ার করে দাও ভাই, একটু ওদের যদি কাজে লাগে তাহলে খুব ভালো, ওকে শেয়ার করবে, এরকম করতে আমাদের লাভ, আর শেয়ার করতে আর তোমাদের কি যে এত হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, তোমাদেরই লাভ হবে ভাই।